মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। এই ফাদিক, শোনো না, একটা কথা বলতে চাই। আজকের পর থেকে আমাদের কিভাবে দেখা হবে? বলছি যে আমরা দুজন চাইলেই দেখা করতে পারবো। হ্যাঁ আমি জানি তোমাকে বলুয়া ফিরে যেতে হবে, তবে তুমি চাইলে আমি ওখানে তোমার সাথে দেখা করতে যেতে পারি। অবশ্যই অবশ্যই যেতে পারো। ইএমএতে তুমি যদি সত্যি আমার সাথে দেখা করতে যাও আমি খুব খুশি হব। বলুয়া তোমার পছন্দ হবে। আর আমার ফাইনাল ইয়ার এবছরই গ্র্যাজুয়েট হব ইনশাল্লাহ। খুব ভালো। চলো না হাঁটি। কাপলদের মতো হাঁটবো? কি? কাল হাঁটার কথা বলছি। ওটা মুখ ফসকে বের হয়ে গেছে। আমরা আগামীকাল হাঁটবো সে কথা বলেছি, আর কিছু না। ঠিক আছে, তবে আমরা আজও হাঁটতে পারি, অবশ্য তুমি যদি চাও তবে। মানে বলছিলাম যে তোমার চাওই আমার চাওয়া। চলো তাহলে আমরা হাঁটি। এদিকে এসো। তুমি কোন দিকে যেতে চাও? যেদিকে খুশি, তুমি সাথে থাকলেই হবে। দারুণ। চলো তাহলে ওদিকে যাই। হ্যাঁ চলো। ভাই বলুন। এগুলো আমাকে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো না। হ্যাঁ। এগুলো কি? বেলুন। বেলুন। আমি আসলে এগুলো সেলিমের জন্য এগুলো কিনেছি। তুমি যখন জেনেবের সাথে দেখা করতে যাবে তখন এগুলো ওকে দিও, কেমন? বলো মেতে আঙ্কেল পাঠিয়েছে। দেব। তাহলে সেলিমের পক্ষ থেকেও তোমাকে ধন্যবাদ। ও খুশি হবে। চলো যাই। আচ্ছা চলো। আচ্ছা তো বেরকে যান, দেখো আমরা তোমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছি। আশা করি তোমার আর কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ সেটাই বেরকে যান। তুমি এটা নিয়ে মন খারাপ করো না, এমনটা আসলে আমাদের সাথেও প্রায় হয়। মানে বলছে যে তোমাকে এখানে এভাবে রেখে যেতে আমাদের সবারই খারাপ লাগছে। মন খারাপ করো না তুমি। হ্যাঁ আসলেই দেখো ওরহানেরও খারাপ লাগছে, তাই না ওরহান? হ্যাঁ হ্যাঁ খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, সত্যি বলছি অনেক খারাপ লাগছে। আমি আসলে তোমাকে বোঝাতে পারছি না কতটা খারাপ লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। তুমি যদি পাথর দিয়ে নিজের মাথা ফাটাও তাহলে খুব। ওরহান এনাফ। আরে আমি তো ওকে সরি বলছি। আরে বাদ দাও তো সেলিম, ও আমাকে সরি বলবে? ও কি ততটা ভদ্র নাকি? তাই না? আজ আমি তোকে। থামো বলছি। এদিকে এসো। আচ্ছা বেরকে জানি সব ছাড়ো, হচ্ছে তুমি ভেতরে যাও, জলদি ড্রেস চেঞ্জ করো, পারলে গরম চা খেয়ে রেস্ট নাও, কেমন? আমাদের নামে কমপ্লেন না করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শোনো সেলিম, আমি তোমাকে আগেও বলেছি আমি এই নিয়ে কোনো কমপ্লেন করব না, তবে সেটা অবশ্যই ওর ভয় না। আমার ভয় না। শুধুমাত্র তুমি আমার ফ্রেন্ড বলেই করব না। কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ, আজকের পর তোমরা আর কখনো আমার সামনে এসো না।
ও আসবে না, তুমিও আসবে না, আমার কাছ থেকে দূরে থাকবে। হ্যাঁ, তুমি ভেবো না এরপর যদি ওরাও তোমার সামনে আসতে চায় আমি ওদেরকে আসতে দেবো না, ঠিক আছে বেরকে যান? আচ্ছা যাও, তুমি এখন ভেতরে যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও রেস্ট নাও। হ্যাঁ যাও, বেরকে যান। এখানে আর দাঁড়িয়ে থেকো না, আরো ঠান্ডা লাগবে, যাও। আহাম্মক একটা। কি বললি আরে তুই? যাও যাও, বেরকে যান, তোমার ঠান্ডা লাগছে, ভেতরে যাও। ওই তো আরে ভেতরে যাও, যাও দেখে নেব, যাও যাও, দেখে নেব। তুমি আরে যাও যা, ঘরে যা। চলো, গাড়িতে ওঠো। ওরহান, তুমি আর কবে মানুষ হবে বলতে পারো আমাকে? রাস্তার গুন্ডার তোমার কোনো পার্থক্য নেই। ওরহান, তুমি কি নিজেকে সুপারহিরো মনে করো নাকি? আরে আপু, ও সবার সামনে নিজের মুখে স্বীকার করেছে ও সেলিনকে অনেক আগে থেকেই ভালোবাসে। ভালোবাসলে তাতে তোমার কি বলো তো? ও কি সেলিনের কোনো ধরনের ক্ষতি করেছে, নাকি তোমাকে ছেড়ে দিয়ে ওর গার্লফ্রেন্ড হতে বলেছে? হ্যাঁ, ওটা বললেই হয়তো ভালো হতো। তোমরা তাহলে এখন আমার সাথে কারাগারে দেখা করতে যেতে। দেখো অবস্থা, আমাদের সমাজের সব ঝামেলা তোমাদের মতো মাথা মোটা ছেলেদের জন্যই হয়, যারা পুরুষত্ব মানে লড়াইকে বোঝে। তুমি একদম ঠিক কথা বলেছো ভাবি। আরে থামো, যথেষ্ট হয়েছে। আল্লাহ আল্লাহ, ছেলেটাকে একেবারে যা ইচ্ছে তাই বলছো। দেখো, পুরুষদের একটা আত্মসম্মান আছে যা তোমরা কখনোই বুঝবে না। জয় হোক দুলা ভাইয়ের, জয় হোক। করো ভাইয়া, তুমি এটা কিভাবে বললে? কি? ফাতি, তুমি যাকে আত্মসম্মান বলছো ওটা আত্মসম্মান না, ওটা ইগো। সত্যিকার পুরুষ জানে লড়াই করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। লড়াই করা সহজ, হয় মারবে না হলে মরবে, কিন্তু কথা বলে সমস্যা সমাধানের জন্য মাথায় একটু বুদ্ধির প্রয়োজন হয়, যা তোমার একদমই নেই। ওরহান, আপু লাগছে তো। চুপ করো। হায় আল্লাহ, তুমি এটা বলছো জেনেব, যে কিনা ঈসান নামের লোকটার মাথায় ফুলদানি ভেঙেছিল? মাথায় ফুলদানি ভেঙেছো মানে? ওটা তো ভিন্ন বিষয় ছিল। ও হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, এটা আর ওটা একেবারে আলাদা বিষয়। আচ্ছা এই টপিক বাদ দাও, অন্য কথা বলো। তুমি সত্যিই মেরেছিলে? আরে না, ওসব কিছু না। কি আশ্চর্য, এটা আমেরিকার একটা ঘটনা। তাছাড়া ফুলদানি ছিল না, বোতল ছিল। তুমি যদি চাও খতনার অনুষ্ঠানের কথাটা সবার সামনে প্রকাশ না হোক, তাহলে এই মেসেজের কথা কাউকে বলবে না। আগামীকাল যে ঠিকানা পাঠাবো সেখানে চলে এসো। কি ব্যাপার, তোমার গ্যাং লিডার নতুন অ্যাসাইনমেন্ট দিয়েছে নাকি? আরে না, গ্যাং লিডার আবার কি? আলী মেসেজ করেছে, আমি ওটাই পড়ছি। আসলে ওর ক্যাফেটা মেরামত করাচ্ছে তো, তাই যেতে বলেছে। ফাতি, তোমাকে কে এসএমএস করেছে? আবার কোনো ক্লাব ম্যানেজার টেনিস বা গলফ খেলতে ডেকে পাঠায়নি তো? না না, বিজ্ঞাপন, আমেরিকান একটা এনার্জি বুস্টিং পিল। ফালতু, এটা আমার কোনো দরকার নেই। চলো যাই। তুমি মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করেছো? কি পাসওয়ার্ড দিয়েছো বলো তো? দাঁড়াও এক মিনিট। খতনার অনুষ্ঠানের কথা সবার সামনে প্রকাশ করতে না চাইলে এসএমএস এর কথা কাউকে বলবে না। আগামীকাল যে ঠিকানা পাঠাবো সেখানেই চলে এসো। কি ব্যাপার, তুমি হঠাৎ চুপসে গেলে কেন? কোনো খারাপ খবর এসেছে? না না, কোনো খারাপ খবর না। এটা একটা অদ্ভুত বিজ্ঞাপনের এসএমএস। চিন্তা করো না, সব ঠিক আছে। কিন্তু তোমাকে দেখে তো টেনশনে আছো মনে হচ্ছে। কি বলছো? কিসের টেনশন? আমি কেন টেনশন করবো? আমি ঠিক আছি। মেতে, তুমি শিওর ওই এসএমএসটা কোনো বিজ্ঞাপনের ছিল? অবশ্যই আমি শিওর, তাছাড়া কি হবে? তোমার কি মনে হচ্ছে? হতে পারে ওটা তোমার কোনো এক্স গার্লফ্রেন্ডের এসএমএস ছিল, যার সাথে তোমার অনেকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। এমন কেউ যে তোমাকে এখনো ভুলতে পারে। থামো থামো, আর কিছু বলো না। ওটা এমন কিছু না, এমন কিছু হতেই পারে না। তুমি ভুল ভাবছো। ওটা আসলে একটা অদ্ভুত ধরনের এসএমএস ছিল, তাই আমি একটু অবাক হয়েছি। হায় আল্লাহ, কি এমন অদ্ভুত বিজ্ঞাপন যে তুমি দেখা মাত্রই রোবট হয়ে গেলে? প্লিজ মেতে, আমি ওটা দেখতে চাই। প্লিজ আমাকে একবার অসম্ভব, দেখাও। অসম্ভব, ওটা দেখানো যাবে না। ওটা আমি তখনই ডিলিট করে দিয়েছি। তুমি কেন মাথা ঘামাচ্ছ? আর তাছাড়া ওটা মেয়েদের দেখানোর মতো কোনো এসএমএসই না, তাই আমি ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, ব্যাপারটা মনে হয় বুঝেছি। অনেক সময় কিছু এসএমএস আসে না, যেটা শুধুমাত্র ছেলেদের জন্য হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এটা খুবই বাজে এসএমএস, আর আমি সেজন্যই চাই না তুমি এটা দেখো। প্লিজ টপিকটা চেঞ্জ করো এবার, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, এখানে কোনো ক্যাফে ট্যাফে আছে বলো তো? হ্যাঁ, মেতে দেখো, ওই যে ওখানে একটা স্টল দেখা যাচ্ছে, চলো আমরা দুজন ওখানে যাই। ওই স্টলে যে টোস্ট আর হট চকলেট পাওয়া যায়, ওগুলো খেতে খুবই মজার। চলো ওখানে যাই। মজার? তুমি কিভাবে জানো? কিভাবে আর, জেনেব আর আমি স্কুল লাইফে ওখানে খেতাম, তাই জানি। কিন্তু তোমাদের বাড়ি থেকে তো এটা অনেক দূরে। হ্যাঁ দূরে, তাতে কি হয়েছে? আমরা পালিয়ে আসতাম আচ্ছা যাতে কেউ আচ্ছা, আমাদের ঠিক দেখতে আছে, না এখন পায়। চলো, আমার খুব খিদে পেয়েছে, কথা বলবো না। স্যার, বলছি যে আপনি ফ্রি আছেন, একটা কথা বলতাম। হ্যাঁ আছি মুস্তাফা, বলো।
স্যার, আগামীকাল আমার একটু ছুটি প্রয়োজন, অবশ্য যদি সম্ভব হয়। অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? কিন্তু মুস্তাফা, তুমি তো সারা সপ্তাহ বাড়িতেই থাকো, এমনকি ছুটির দিনেও। আজ হঠাৎ ছুটি চাইছো? আশা করি খারাপ কোনো কিছু হয়নি। না না, খারাপ কিছু হয়নি স্যার। এই যে শোনো, তুমি আবার প্রেমে টেমে পড়নি তো? হ্যাঁ, প্রেম বিষয়টা খুব সুন্দর। তা সত্যি। তার মানে তোমাকেও আমরা হারাচ্ছি। আমরা কাকে হারাচ্ছি? মুস্তাফা, কি হয়েছে? না না, কাউকে হারাচ্ছি না ফাতি স্যার, আমরা এমনি কথা বলছিলাম আর কি। কি নিয়ে? যতদূর বুঝতে পারছি মুস্তাফা প্রেমে পড়েছে। হ্যাঁ, প্রেমে পড়েছে মানে? অসম্ভব। কেন ফাতি, মুস্তাফা কি প্রেমে পড়তে পারে না? অবশ্যই পারে বাবা, পারে। কিন্তু ও তো সারাদিন বাড়িতেই থাকে। মেয়েটা গুনায় না তো? না ফাতি স্যার। তাহলে মেয়েটাকে? সোশ্যাল মিডিয়ায় পরিচয়। কতদিনের পরিচয়? এই তো কিছুদিন হলো, আগামীকালই আমাদের প্রথম দেখা হবে। আগামীকাল? হ্যাঁ ফাতি স্যার। কি ব্যাপার ফাতি, আগামীকাল মুস্তাফার জন্য কোনো কাজ রেখেছো নাকি? না না, ওর কোনো কাজ নেই, তবে আমার আছে। কি কাজ? এই তো অফিসে, আমাদের অফিসে। তো সেই কথাই থাকলো মুস্তাফা, আগামীকাল তোমার ছুটি। চাইলে গাড়ি নিতে পারতে, কিন্তু হাতের এই অবস্থায় চালানো ঠিক হবে না। তবে ক্রেডিট কার্ড নিয়ে যেতে পারো, যা প্রয়োজন হয় খরচ করো, কেমন? অনেক ধন্যবাদ ফেমি স্যার, এখন আসছি। প্রেম সত্যিই সুন্দর। এসো। আরে জলদি বেরিয়ে এসো না। আরে আন্টি, এটা কি করছেন আপনি? জেনেব মামনি, আমি আবার কি করেছি? উঠে দাঁড়িয়েছেন, এমনকি হাঁটছেনও। তাহলে এতদিন অহেতুক আমাদের দুশ্চিন্তায় রেখেছিলেন। মানে হয়েছে কি, আমি আসলে লিফটে আটকে গিয়েছিলাম, আর অনেকক্ষণ হওয়ার পরও কেউ যখন আমাকে সাহায্য করতে এলো না, তখন আমি কি করব ভেবে না পেয়ে বাধ্য হয়ে উঠে দাঁড়িয়েছি। তাই? হ্যাঁ, এই বাসায় কেউ আমার খেয়াল রাখে না জেনেব মামনি, কেউ আমার খোঁজও নেয় না, তুমি জানো। এমনকি তুমি বিশ্বাস করবে না, আমি আমার সব কাজ নিজে করি। আর আজকের পর তো আমার পা আরো বেশি ব্যথা করবে। কিন্তু আপনি হঠাৎ করে উঠে দাঁড়ালেন কিভাবে? জানো, আমি আসলে যখন লিফটে আটকে গিয়েছিলাম খুব ভয় পাচ্ছিলাম, আর ভয় পেলে শরীর থেকে অ্যাড্রিনালিন নিঃসরণ হয়, আর অ্যাড্রিনালিন নিঃসরণ হওয়াতে ব্যথা ভুলে গিয়েছিলাম। তারপর খেয়াল করলাম আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, তুমি যদি এখন আমাকে উঠতে বলো আমি পারবো না। আমি নিজেও বুঝতে পারছি না তখন কিভাবে পারলাম। আমি বুঝেছি। মানে কি বলবো, পরিস্থিতি দেখছি সত্যি অনেক কঠিন। আপনার আসলে সিম্প্যাথির দরকার। এটাকে সিম্প্যাথি দেখানো বলে? এবার না। আরে সেলিম সোনা, দেখো আম্মু চলে এসেছে। বাবা, এটা তুমি কি খাচ্ছ বাবা? আর কেনই বা খাচ্ছ সোনা? বাহ, আজ তোমাকে খুব খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, আসলে মুকাদ্দেস আন্টিকে দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে। এমনিতে তো তোমার মন খারাপ হয়, আজ যে উল্টোটা হলো। তুমি ঠিক আছো তো নাকি? হ্যাঁ ঠিক আছে। একটু আগে ওনার সাথে লিফটের সামনে দেখা, দেখলাম নিজের পায়ে দাঁড়িয়ে লিফট থেকে হুইল চেয়ার বের করছেন। কি নিজের পায়ে দাঁড়িয়ে মানে? নিজের পায়ে। অবশ্য আমাকে দেখে একটু ঘাবড়ে গিয়েছিলেন, তাই কি করবেন ভেবে না পেয়ে বাড়ির সবার নামে কমপ্লেন করতে লাগলেন। আসলে তুমি এই বাড়িতে আসাতে মুকাদ্দেস ম্যাডামের জন্য একটু সমস্যাই হয়েছে, আর এর জন্যই উনি তোমার প্রতি খুব বিরক্ত। তোমরা দুজনেই এখানে? আমি তাহলে পরে আসি। ফাতি, কি হয়েছে? কিছু না, সেলিমের সাথে খেলা করতে এসেছিলাম। ও যেহেতু ঘুমোচ্ছে, আমি পরে আসবো। আরে ও কোথায় ঘুমোচ্ছে? কিছুক্ষণ আগে তো ঘুম থেকে উঠলো, এখন আবার কেন ঘুমোবে? আমার খিদে পেয়েছে, আমি কিছু খেয়ে আসি। আরে ওর কি হয়েছে? সেলিম, আচ্ছা বলো তো, তোমার বাবা কি পাগল হয়ে গেছে? এই সময় আবার কার খিদে পায়? আচ্ছা, এখন কি কোনো খাবার সময়? ফাদিক, কি ব্যাপার, তোমার কি হয়েছে? ফিরে এসেছো কেন? তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে আম্মা। মামনি, নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। হায় আল্লাহ, তোমাকে কেউ কিছু বলেছে? হ্যাঁ আম্মা, আগে আমার কথা তো শোনো, তারপর না হয় তুমি প্যানিক করো। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি যেতে পারিনি, তাই ফিরে এসেছি। মামনি, আমি তো সেটাই বলছি, কেন ফিরে এসেছো?
আচ্ছা আমি বুঝেছি, বুঝতে পেরেছি। আমি এখানে কাজ করে মরবো, দাঁতে দাঁত চেপে সহ্য করব, সেলাই ফোড়াই করে চোখ নষ্ট করব, আর তুমি পড়াশোনা করবে না। ও আম্মা একটু থামো প্লিজ। আসার সাথে সাথে এভাবে শুরু করো না, আমাকে একটু নিঃশ্বাস নিতে দাও। তোমার কথা শুনে মনে হয় তুমি মানুষ না, অটোমেটিক মেশিন, নন স্টপ চলতে থাকে। আল্লাহ আল্লাহ, দেখো মাকে কি সব বলছে। আম্মা হ্যাঁ এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। আল্লাহ আল্লাহ, তোমার জ্বর আসেনি তো মামনি? আম্মা আমি ঠিক আছি, ভালো আছি। এসব ছেড়ে আমি কি বলছি সেটা শোনো। ঠিক আছে বলো। তুমি শুনছো তো? আরে শুনছি, বলো। ঠিক আছে আম্মা শোনো। হ্যাঁ, প্রেমে পড়ে গেছি। এর কথা বলছে। কিছু খেয়েছো টেয়েছো নাকি আবার? কি বলছো? এছাড়া আর কি বলবো বলো? তুমি এই প্রেমের কারণে ভার্সিটি না গিয়ে বাসায় চলে এসেছো? হ্যাঁ এজন্যই। আর না গেলে যায়নি তাতে কি? দেখো আবার তর্ক করছে, আশ্চর্য। এই প্রেম দিয়ে কি তোমার পেট ভরবে বলো? আমাকেই দেখো, তোমার বাবার প্রেমে পড়ে আমার কি হয়েছে? কি হয়েছে? কি আর হবে, দুইটা অপদার্থ হয়েছে। একটা ওই ঘরে আছে আর একটা এইখানে। তবে এই অপদার্থ দুইটা এখন অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ বলতেই হয়। কিন্তু তোমাকে অনেক বড় মানুষ হতে হবে ফাদিক মামুনি। অনেক পড়াশোনা করতে হবে, অনেক ডিগ্রি অর্জন করতে হবে তোমাকে। ডিগ্রি অর্জন হয়ে গেলে দেখবে তোমার চারপাশে ঘুর 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 করছে কত ছেলেরা। তখন তুমি প্রেমে পড়ো, ইচ্ছে মতো ঘুরে বেরিয়েও, ধুমধাম করে বিয়ে করো, গান গেও, ডান্স করো, যা ইচ্ছে করো, কোনো সমস্যা নেই। আম্মা আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, তুমি হঠাৎ এমন অন্যরকম কথা বলছো কেন? আচ্ছা আম্মা, তুমি কি সিভাসের ছেলেটার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে বলনি? হ্যাঁ, সিভাসের ছেলেটা এই, সিভাসের ছেলেটা ওই, সারাক্ষণ শুধু সিভাস সিভাস করনি? এখন তুমি আমাকে পিছু হটতে বলছো আম্মা। আমি সত্যিই তোমাকে বুঝতে পারছি না। তুমি আর আগের মতো নেই আম্মা। আমি যে তোমার কোন কথাকে গুরুত্ব দেবো সেটাও বুঝতে পারছি না আম্মা। মামুনি, আমি তোমাকে ওর সাথে মেলামেশা করতে নিষেধ করছি, ওকে বন্ধু বানাতে নিষেধ করছি না। তবে দূরের বন্ধু বানাও, কাছের না। আর যদি চাও তোমরা রেস্টুরেন্টে গিয়ে একসাথে খাবার খেতেও পারো, কিন্তু কথা একটাই মামুনি, সবার আগে পড়ালেখা, তারপর প্রেম ভালোবাসা। এখন কি এসব করার সময় নাকি? ভালোবাসার আবার কোনো সময় হয় নাকি? মেয়েটা সত্যি বোকা। আল্লাহ জানেন জন্মের সময় হাসপাতালে বদলে গিয়েছিল কিনা। অপদার্থ। ওরহান। জি মামা। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। সালাম নেই কালাম নেই, হুট করে এসে বসে পড়লে। আমি আসলে একটু অন্যমনস্ক ছিলাম, তাই আপনাকে খেয়াল করতে পারিনি মামা, সরি। কি হয়েছে, শরীর খারাপ নাকি? দেখি। না মা, আমার কিছু হয়নি, শরীর ঠিক আছে। তুমি বসো, একটু ক্লান্ত আর কিছুই না। যাও বসো। সারাদিন বাইরে ঘুরে বেরিয়েছে তাই। কি এমন করেছো যে ক্লান্ত? এই তো বন্ধুরা মিলে একটু আড্ডা দিয়েছি মামা, আর কিছু না। ও আড্ডা দিয়েছ? আমি এখানে তোমার ঝামেলা মেটাতে ব্যস্ত, আর তুমি কিনা আড্ডা দিয়ে বেড়াচ্ছ না? তুমি যদি পুরুষ হতে নিজের স্ত্রীর খোঁজ রাখতে। আরে আমি না থাকলে কিভাবে ঝামেলা মেটাতে? মামা এটা কি বলছেন আপনি? আপনি না থাকলে কি করতাম মানে কি? আপনি তো আমাকে একা কিছুই করতে দেন না, দিলে করতাম। ঘোড়া ডিম করতে। ওই ভাইজান, খাবার টেবিলে এত কথা বলা ঠিক না। আচ্ছা কি হয়েছে বলো তো? তোমরা কি নিয়ে কথা বলছো? কি ঝামেলা হয়েছে? ইয়াদিগার, সবকিছুতে নাক গলিও না, বুঝেছ? এটা ওর আর আমাদের দুজনের ব্যাপার। আমি যখন ওরহানের সাথে কথা বলবো সেটা তোমার না জানলেও চলবে, বুঝতে পেরেছ? ওরহান, হ্যাঁ শোনো, সব সময় আমাকে ফলো করবে, কেমন? দেখবে কেউ তোমাকে হারাতে পারবে না। ভুলেও কখনো তোমার ওই ভীতু মেউ 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 করা দুলাভাইকে ফলো করবে না, বুঝেছ? জামাই মোটেও ভীতু না। চুপ। আমি ফাতি শেখরজিজাদে। আমি ইস্তাম্বুল শহরের নামকরা এক উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তবে গত কয়েক মাস আমি আমার জীবনের সবচেয়ে সুখের দিন কাটিয়েছি। আমাকে এতটা সুখী করার জন্য তোমাকে আর তোমার মাকে অনেক ধন্যবাদ। যদিও আমাদের এই বিয়েটা মিথ্যে, তবুও আমি চাই না আমাদের এই বিয়েটা কোনোভাবে ভেঙে যাক। সত্যিই চাই না। আগামীকাল একটা
বড় সংঘর্ষ হতে যাচ্ছে, কিন্তু আমি জানি না এই সংঘর্ষের শেষটা কিভাবে হবে। যে তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে ওই লোকটার, বা যে তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমারই বা কি হবে তা আমি জানি না, সত্যিই জানি না। আমি শুধু এইটুকু জানি, তোমাকে আর তোমার মাকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সোনামণি, সেলিম, মায়ের খেয়াল রেখো কেমন? তোমাকে ওর দায়িত্ব দিলাম। তোমাদেরকে খুব ভালোবাসি। শোনো জেনেব, তোমাকে আজ আমি একটা কথা বলবো, যা আমি এতদিন গোপন রেখেছিলাম। রিজ বাবাকে কথা দিয়েছিলাম, তাই তোমাকে বলতে পারিনি। মেরিয়াম ম্যাডাম তোমার মা। প্লিজ আমাকে ক্ষমা করো। আমাকে ভুলে যেও না কেমন? সব সময় মনে রেখো। Plastik çiçeklere hiç görmedin. Sen hiç görmedin. Dans ettik durmadan, kırık camlar üstünde. Sen öyle sana benzeyen her şey gibi erirken avuçlarımda ben unutuyorum. Hoşça kal, olacaklar sensiz olsun. Daha durmam boşluklarımda ben unutuyorum. Hoşça kal, olacaklar sensiz olsun. Daha durmam boşluklarımda ben unutuyorum. Sen hiç görmedin, baştan böyle yazılmış. Yok kimsesi, kimsenin, hiç kimsenin. Sen hiç görmedin, sonu baştan yazılmış. Bitti, bitti, bitti kelimelerim. Sen öyle sana benzeyen her şey gibi erirken avuçlarımda ben unutuyorum. Hoşça kal, olacaklar sensiz olsun. Daha durmam boşluklarımda ben unutuyorum.
Olacaklar sensiz olsun. Daha durmam boşluklarında ben. Hoşça kal. Olacaklar sensiz olsun. Daha durmam boşluklarında ben. Unutuyorum. গুড মর্নিং। গুড মর্নিং। জৈনেব, আমার যদি কখনো কিছু হয়ে যায়। সকাল সকাল তুমি এসব কি বলছো ফাতি? কি হবে তোমার? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। কি হয়নি হয়নি বলছো? ফাতি, কিছু হলে আমাকে বলো প্লিজ, আমার কাছে লুকিও না। না, সত্যি কিছু হয়নি। যখন ঘুমোচ্ছিলে তোমার মুখের দিকে তাকিয়েছিলাম, তোমাকে দেখছিলাম আর ভাবছিলাম যে আমি কতটা ভাগ্যবান, আমি কতটা সুখী। ফাতি দেখো, ভয় লাগছে, কিছু হলে আমাকে বলো প্লিজ। কিছুই হয়নি, তুমি ঘুমো আর কোনো কথা বলো না। ভাবি, তুমি যদি এখনো না ওঠো আমি কিন্তু তোমাকে বিছানা থেকে টেনে তুলবো। এই তো উঠে পড়েছি। কি ব্যাপার? হ্যাঁ, এলাম কিন্তু। এসো। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং সেলিন। গুড মর্নিং। ভাবি, কি ব্যাপার, তুমি রেডি হওনি কেন? এখনো বিছানায় পড়ে আছো? এখন তো বিছানায় থাকার কথা, যে কোনো নর্মাল মানুষ এই সময় ঘুমোবে। আরে না ফাতি, গতকাল সেলিনকে আমি বলেছিলাম সকালে ডেকে দিতে, যেন ওর সাথে মর্নিং ওয়াকে যেতে পারি। সারাদিন খেয়ে খেয়ে ওয়েট বাড়ছে, একটু এক্সারসাইজ করা দরকার। কিন্তু তুমি মনে হয় ভালো নেই, আজ না হয় না যাই, বরং তোমার সাথে সারাদিন থাকবো, কি বলো? সমস্যা নেই, যাও তুমি। তাছাড়া আজ আমি সারাদিন খুব ব্যস্ত থাকবো, অফিসে অনেক কাজ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার কাছে হেল্প করব। সম্ভব না, সত্যি সম্ভব না। আচ্ছা তোমরা যাও, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা আমি নিচে ওয়েট করছি, তুমি জলদি এসো। ঠিক আছে, আসছি। ফাতি, আজ তুমি আমাকে এমন অসহায় দৃষ্টিতে দেখছো কেন? কিছু হয়ে থাকলে প্লিজ আমাকে বলো। না, কিছু হয়নি। যদি কিছু নাই হয় তাহলে আমাকে এমন অদ্ভুত কথা আর বলবে না, ভয় পাই। তুমি ভয় পাচ্ছ? অবশ্যই। একটু জড়িয়ে ধরবে? I'm sorry. যাও, তুমি রেডি হও। ঠিক আছে। নাও গুনাই। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। ওহ ইরেম সুইটি, ওয়েলকাম মামুন। এসো এসো, ওখানে বসো। না না মুকাদ্দেস আন্টি, এখন বসবো না, আজ আমাদের স্পোর্টস ডে, তাই আপনাকে নিতে এসেছিলাম। কিন্তু আপনি তো হুইল চেয়ারে। ইরেম মামুনি, আমার অবস্থা যে কত খারাপ তার তোমাকে কি বলবো। উঠে দাঁড়াতে আর হয়তো 2 দিন লাগবে। এর মানে আমি এখন এক কথায় পঙ্গু। আপনাকে দেখে খুব খারাপ লাগছে মুকাদ্দেস আন্টি, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবেন। তুমি তাহলে কবে উঠে দাঁড়াবে মুকাদ্দেস? ওহ, কি বলছেন? আমি নিজেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে চাই, কিন্তু আম্মা, আমার সেবা যেহেতু কেউ করছে না, তাই আমার সুস্থ হতে অনেক সময় লাগছে। আম্মা, আমি সত্যি বলছি। ওহ, উঠে দাঁড়াতে চাই, গ্রামের খোলা মাঠে দৌড়ে বেড়াতে চাই। তুমি গ্রামের খোলা মাঠে দৌড়াতে চাও? মানে যখন কেউ হাঁটতে না পারে তখন আসলে তার মন চায় চারপাশে শুধু ঘুরে বেড়াতে, বুঝেছেন? আন্টি মন খারাপ করবেন না। তুমি খোলা মাঠে দৌড়াচ্ছ, আমি তো কল্পনাও করতে পারছি না মুকাদ্দেস। কল্পনা করতে গেলেই তোমাকে আমি কেবল গ্রামের ওই খোলা মাঠের পরিবর্তে শহরের শপিং মলের করিডোরে দেখছি। হায় আম্মা, আপনি তো আমার মনোবল দুর্বল করে দিচ্ছেন। এছাড়া কি বলবো, আমি তো তোমাকে সুস্থ হওয়ার জন্য কোনো চেষ্টাই করতে দেখি না। আচ্ছা আম্মা,
আপনার কি এটা কোনোভাবে মনে হচ্ছে যে আমি সুস্থ হতে চাই না, নাকি আপনার মনে হচ্ছে আমি আমার এই অবস্থা নিয়ে খুব খুশি? আরে আমি আগের মতো উঠে দাঁড়ানোর জন্য, হাঁটার জন্য, দৌড়ানোর জন্য সবকিছু করতে রাজি, তাকে আপনি জানেন না। কাঁদবেন না মুকাদ্দেস আন্টি, আমি বুঝতে পারছি আপনার কতটা কষ্ট হচ্ছে। থ্যাংক ইউ। ইঁদুর 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 কোথায় দেখতে পাচ্ছেন? কোথায় ইঁদুর? ওই যে দেখো, ওই যে ছোট্ট ইঁদুর মেয়ে উঠছে। শান্ত হন ইঁদুর, আরে বলুন, ওই যে আমি দেখতে পাচ্ছি। দৌড়ুন, মাঠের দিকে গেল। কোথায় ইঁদুর? আম্মা, আপনি পারেনও বটে, কেন এমন করলেন? থেরাপি দিলাম বাবা, থেরাপি। এক্সকিউজ মি, আপনি কাকে খুঁজছেন? ম্যাডাম আমি মুস্তাফা। মুস্তাফা? জি। সরি, আমি তোমাকে চিনতে পারিনি। কিন্তু তুমি আজ এই ড্রেস পরেছো কেন? ম্যাডাম আজ ছুটিতে আছি তাই এমন ড্রেস পরেছি। ছুটিতে? কিন্তু কেন? ম্যাডাম আমি কি ছুটি নিতে পারি না? হ্যাঁ, পারো, অবশ্যই নিতে পারো। কিন্তু তুমি তো সবসময় বাড়িতেই থাকো, কোথাও যাও না। তাছাড়া তোমাকে এই প্রথমবার আমি এমন জিন্স টি শার্ট পরা দেখছি। ম্যাডাম বাইরে কিছু কাজ আছে তো তাই। ম্যাডাম এখন আমি আসি। আমি এসে গেছি সেলিনা, চলো যাই। কি হয়েছে? ভাবি, আমি মুস্তাফাকে একটু আগে দেখলাম। হ্যাঁ, তো কি হয়েছে? অদ্ভুত দেখাচ্ছিল, মানে কেমন কালো ড্রেস পরা, হাতে কালো ক্যাপ, কালো চশমা পরা। এটা হয়তো ওর স্টাইল। না, মনে হয় না ভাবি। মুস্তাফার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমি শিওর। সেলিন, বিশ্বাস করবে না, আমারও ফাতিকে নিয়ে এমনটাই মনে হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে ও আমার কাছে কিছু লুকোচ্ছে, কিন্তু জিজ্ঞেস করলে বলছে না। ভেবো না, আমরা ঠিকই খুঁজে বের করব। সেলিন, এটা একটু তোমার ব্যাগের ভেতরে রাখো তো। আচ্ছা তাহলে চলো যাই। চলো 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 চলো। হ্যাঁ, আস্তে আস্তে। আজ ঠিক বিকেল 5টায় বেইকোজের গুদামে চলে এসো। আজ ঠিক বিকাল 5টায় বেইকোজের গুদামে এসো, ভুলেও এটা কাউকে জানাবে না। তাহলে বেইকোজের গুদামে ভালো জায়গা, নো প্রবলেম। আজ ঠিক বিকেল 5টায় বেইকোজের গুদামে এসো, ভুলেও কাউকে জানাবে না। কি ব্যাপার? মামা সেলিন একটা মেসেজ পাঠিয়েছে। লিখেছে গতকাল যা কিছু হয়েছে সেজন্য ও দুঃখিত, আপনাকে সরি বলতে বলেছে। মানে ও আসলেই লজ্জিত। এই তো হয়ে গেছে। কি একই আইপি অ্যাড্রেস? কে রে তুই? অসভ্য, কে তুই? পাগল করে দিচ্ছিস। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তো মেরিয়াম ম্যাডাম? নিয়েছি বিরল। এখন থেকে অ্যারগুলার হোল্ডিংসের সমস্ত দায়-দায়িত্ব তোমার। যেভাবে বলছেন তাতে আমার সত্যি খুব ভয় করছে ম্যাডাম। আপনি কবে ফিরতে পারবেন মেরিয়াম ম্যাডাম? আমার আর ফিরে আসার ইচ্ছে নেই বিরল। আমার অবর্তমানে জেইনেব দায়িত্ব বুঝে না নেওয়া পর্যন্ত তুমি সব দেখবে। হায় আল্লাহ, এসব কি বলছেন ম্যাডাম? দয়া করে এমন কথা বলবেন না। আমি আমার দায়িত্ব যথাসাধ্য পালন করব, কিন্তু আপনি হঠাৎ কেন সবকিছু থেকে নিজেকে এভাবে গুটিয়ে নিচ্ছেন আমি বুঝতে পারছি না। তাও জেইনেব ম্যাডামকে যখন কাছে পেয়েছেন তখন। তুমি কাকে আসলে কাছে পাওয়া বলছো বিরল? এভাবে কাছে পাওয়াটা কতটা যন্ত্রণাদায়ক তা তুমি জানো? মা হয়ে সন্তানকে নিজের পরিচয় দিয়ে মামুনি বলে জড়িয়ে ধরতে পারছি না। এর চেয়ে দূরে থাকাই ভালো।
ফাতি জেনেবকে এখন থেকে দেখে রেখো, প্রয়োজনে ওদের বাড়িতে নিজের লোক রাখবে। মেয়ে নাতি ভালো আছে এটা জানাই আমার জন্য যথেষ্ট। আপনি তাহলে কখন যেতে চাইছেন? কয়েকজন মানুষের সাথে আমি দেখা করতে চাই, তারপর যাব। আমি চাইছি ফাতির বিষয়টা ভুলতে, কিন্তু পারছে না। মানে ও আজ সকালে খুব অদ্ভুত ধরনের আচরণ করছিল। শুধু ভাইয়া না ভাবি, মুস্তফা অদ্ভুত আচরণ করছিল। এত বছর ধরে আমাদের এখানে কাজ করছে, এই প্রথম আমি ওকে ছুটি নিতে দেখলাম। তাও আবার কালো রঙের ড্রেস পরে বাইরে যাচ্ছে। কিছু একটা চলছে। ঠিক আছে, কিন্তু সেটা কি? কে জানে, কিভাবে জানবো? আমিও জানি না। অনেক ক্লান্ত হয়ে গেছি, এত খিদেও পেয়েছে যে চোখের সামনে এখন ফাদিককে দেখছি। ভুল দেখছো না, ওটা ফাতি কি? জেনেব, সেলিম। আরে ফাদিক, জেনেব, তুই বলো কখন গেলি আর কখনই বা ফিরে এলি? তোদের খুব মিস করছিলাম। সেলিম, আমরাও করছিলাম। এসো। সেলিম, আসলে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। কি হয়েছে? মেতে প্রেমের প্রস্তাব দিয়েছে। কি? সাইবার কি বলেছে? কখন বলেছে? বলুয়া গিয়ে নাকি? হ্যাঁ, কি বলুয়া গিয়েছিল? এক মিনিট আগে বল, শুধু প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি বিয়ের প্রস্তাবও দিয়েছে? মানে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে? তুই আল্লাহ, এটা কি বলছে? কিসের বিয়ে? গাইস একটু থামো। দেখো আমি একা, একসাথে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, একটা একটা করে দেবো, কেমন? আচ্ছা, যেভাবে ইচ্ছে বল। তবে আমি চাই তুই আমাদেরকে ডিটেইলসে বল, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে সব শুনতে চাই আমি। ঠিক আছে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে সবকিছু ডিটেলসে বলবো, তবে এখানে না, অন্য কোথাও, কেমন? জেনেব, চল সুন্দর কোথাও যাই, যেখানে চা খেতে খেতে সব কথা বলা যাবে। ও সেলিন, এটা খুব ভালো আইডিয়া। তুমি কি বলো? আমার সত্যিই খুব খিদে পেয়েছে। কিন্তু ডায়েট আজ আমরা ক্যান্সেল করি, কেমন? সোমবার থেকে করবো। ঠিক আছে, চল চল চলো। হ্যাঁ চলো। আমার বিশ্বাসই হচ্ছে না, হঠাৎ কিভাবে কি হলো সব বলবি। এই জেবাত, আমি যদি এবার না যাই এই কথার মানে কি? হ্যাঁ, আমিও তাই বলছি। কোনো কথা শুনবো না, কোনো আপত্তি চলবে না, তোমাকে যেতেই হবে। এই কথা কিন্তু এখানেই শেষ, ঠিক আছে? কি ব্যাপার এতেম রেস, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওরা আবার কোনো রকম ঝামেলা করেনি তো? না না রে, ইঞ্জিন চেক করছিলাম, যতটা ভেবেছিলাম তার চেয়ে অবস্থা খারাপ। তাই নাকি? ঠিক করো। ঠিক করতে গেলে অনেক খরচ পড়ে যাবে, তার চেয়ে নতুন কেনাই ভালো। তাহলে আর কি করার এতেম রেস, নতুন কিনতে হলে নতুনই না হয় কিনবো। এবছর চা থেকে যা আয় হবে তা দিয়েই কিনবো, এখান থেকেই তো আমাদের রুটি রুজি আসে, তাই না? তাই তো, তুমি ঠিকই বলেছো রেস। কি হয়েছে? এই জেবাত, রেসের কথা শুনেছো? আমি এখন আর তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাদের সাথে যাবে, কাজ করে রেসকে সাহায্য করবে। এই বোট আমাদেরও বোট, এর থেকে আমাদের আয় রোজগার হয়, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আরে কামিল, তুমি ঠিকই বলেছো, কিন্তু সাজিবেদের কি হবে? আরে জেবাত ভাই, সাজিবেদ তো কখনো রাস্তায় বের হয় না যে ওকে কেউ নিয়ে যাবে। ওকে তো আমরা কখনো জানালাও দেখি না। দেখো, আমি তোমাকে বলছি, আমরা যাব, ফিরেও আসবো, তুমি তখনও দেখবে ও কম্পিউটারের সামনে বসে বসে কাজ করছে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। তারপরেও আমার মনটা একটু সায় দিচ্ছে না। না, আমি যাব না, এখানেই থাকবো, কোথাও যাব না, আমি যাব না। কাজিম মাস্টারকে ডাকে, কি বলো? এসে দেখো কিছু করতে পারে কিনা। এর চেয়ে আমি না হয় দেখি, হয়তো বা এতে খরচ কিছুটা হলেও কমবে। চলো তাহলে যাই। চলো। শেফকেত, এই তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এই চাদরগুলো ইয়াদেগারের কাছে দিয়ে আসো। আচ্ছা। তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি এখানে কি করছো? কেমন আছো ভাবি? ভেতরে এসো। অনেক ধন্যবাদ, ভালো আছি এথেম রেস। তুমি তো দেখছি অনেক বদলে গেছো, আমি একেবারেই চিনতে পারিনি। খুব স্বাভাবিক, বয়স তো আর কম হলো না, তাই। তো তুমি কি এখানে আড্ডা দিতে এসেছো জেদি মেরিয়াম? তোমরা থাকো, আমি ইঞ্জিনটা দেখে আসি। ভালো থেকো এথেম রেস। তুমিও ভালো থেকো। শেফকে তুমি আর আমাকে দেখতে পাবে না। তাই নাকি? তো কোথায় যাচ্ছ? ফিরে যাচ্ছি শেফকেত, কারণ আমাদের দুজনের জেদে জেনেপি কষ্ট পাবে। তুমি যেহেতু পিছু হটতে চাইছো না, তাই আমাকেই সরে যেতে হচ্ছে। তাহলে তুমি ফিরে যাচ্ছ? ভালো।
খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। হ্যাঁ জানি, জেইনেব বেঁচে আছে, ভালো আছে, এটা জানাটাই আমার জন্য যথেষ্ট। তুমি ওকে দেখে রাখবে। তোমাকে এটা বলতে হবে না জেদি মেরিয়াম। আজ পর্যন্ত যেভাবে দেখে রেখেছি এখনো আমি ঠিক সেভাবেই দেখে রাখবো, বুঝতে পেরেছো? একদম চিন্তা করো না। তুমি মনে হয় আর বদলাবে না তেজি শেফকেত, কখনোই বদলাবে না। তুমি মনে হয় বদলেছ জেদি মেরিয়াম। আবারও তো সেই আগের মতোই চলে যাচ্ছ। হাদিক আমাকে ঠিক এটাই বলেছে ইয়াদিগার। সিভাসের ছেলেটা নাকি ওকে প্রেমের প্রস্তাব দিয়েছে। তো তুমি ওকে কি বলেছ? আমি আর কি বলবো, আমাকে তো চেনই। ভালোবাসার প্রতি আমার অফুরন্ত শ্রদ্ধা। আমি বরাবরই আমার মেয়েদের যেমন মা হয়েছি তেমন বন্ধুও। আমি ছোট থেকেই ওদেরকে স্বাধীনভাবে বড় করেছি, কোনো রকম বাধা দিইনি। তবে আমি ওকে বলে দিয়েছি ইয়াদিগার, এসবের আগে অবশ্যই লেখাপড়া শেষ করতে হবে। কারণ জানোই তো আজকালকার ছেলেদের আমি আবার তেমন একটা বিশ্বাস করতেই পারি না। হ্যাঁ আমি জানি, খুব ভালো করেই জানি। এজন্যই তো একটা চিঠি পেয়ে এক মুহূর্ত দেরি না করে মাথার চুল উঁচু করে চোখ কালো করে দৌড়ে দেখা করতে গিয়েছিলে না? এই আমার সাথে ফাদিককে মেলাচ্ছ কেন? ওর বিষয়টা আমার বিষয়টা এক না, ভিন্ন। ফাদিক এখনো লেখাপড়া করছে। তোমার কাছে কি মনে হয় সেটা আমি জানি না। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত ইয়াদিগার, বুঝেছ? হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ, আমিও এটাই মনে করি। হ্যাঁ ইয়াদিগার, দেখো দুনিয়াটা মেয়েদের জন্য কঠিন। ভবিষ্যতে কি হয় না হয় তা তো জানি না, বলো। তাই মেয়েদেরকে লেখাপড়া করানো উচিত, যেভাবেই হোক স্বাবলম্বী করা উচিত। তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে, আর ওদের পছন্দকে গুরুত্ব দেওয়া যাবে, সমস্যা নেই। একেবারে ঠিক বলেছ। হ্যাঁ, তাছাড়া ওই ছেলেটার ব্যাপারেও খোঁজ নেওয়া দরকার ইয়াদিগার। আমরা তো জানি না ছেলেটাকে, সিভাসের বাসিন্দা, এতটুকুই জানি। কি করে, কোন বংশের, স্বভাব চরিত্র কেমন, ভালো না খারাপ, ভদ্র না অভদ্র, ধনী না গরিব, সব জানা দরকার ইয়াদিগার। শোনো আইফের, ও যেহেতু ফাতির বন্ধু নিশ্চয়ই ভালো হবে, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ এটা ঠিক বলেছ। তাছাড়া কেউ যদি ভালো হয় তার বন্ধুও ভালো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ঠিক ঠিক। তবে অবশ্য ছেলেটার ধন সম্পত্তি নিয়ে আমার যে সন্দেহ নেই তা না। যদিও আমি সবকিছু জানি না, তবুও মনে হয় না ছেলেটা আমাদের ফাতি জামাইয়ের মতো অত সম্পদশালী অথবা অত বড় ধন ব্যবসায়ী সম্পদ হবে। আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ বিষয় না ইয়াদিগার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভালো মানুষ হওয়া। ওর এখন কম বয়স, কাজ করবে, উপার্জন করবে। তাছাড়া এই বছর ফাদিকেরও লেখাপড়া শেষ হবে। আল্লাহ চাইলে সামনের গ্রীষ্মে ওদের বিয়ের আয়োজন করবো ইয়াদিগার। আমি সবাইকে দাওয়াত দেবো, ড্রাম বাজাবো, গান বাজাবো, সবাই একসাথে নাচবো। এই ইয়াদিগার, একটা বিষয় আমার মাথায় এসেছে, শুনবে? রাস্তার ওপারে একটা ফাঁকা বাড়ি আছে না, কোনটা বুঝেছো? বুঝেছি, তুমি ওই দোতলা বাড়িটার কথা বলছো। আমি ওই বাড়ির মালিকের সাথে কথা বলবো বাড়িটা কাউকে যেন ভাড়া না দেয়। ফাদিককে বিয়ের পর ওখানে থাকতে বলবো, তাহলে মেয়েটাকে দূরে যেতে হবে না, আমার চোখের সামনেই থাকবে। আমি ছাড়া তো আসলে মেয়েটার কেউ নেই। ওই আইফের, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছো? তুমি ওদের বিয়ে দিচ্ছ, বাড়ি ভাড়া করছো, তাহলে বাচ্চার কথাও নিশ্চয়ই ভেবেছো। কোনো বাচ্চা কাচ্চা হবে না। মেয়ে আর জামাই আগে ঘুরে বেড়াবে, একসাথে সময় কাটাবে, বিয়ে উপভোগ করবে। 2 বছর পর বাচ্চা দুটোই যথেষ্ট। ওই আইফের, তুমি থামো, আমি আর পারছি না। ইয়াদিগার ফুপি, ওই জেভাত, কামিন, এসো এসো, তোমাদেরকে চা দিই। আরে না না, দরকার নেই, আমরা বোট থেকেই খেয়ে এসেছি। শেফ কেত্রিস আমাকে বোটের এই চাদর আর কম্বলগুলো আপনাকে দিতে বলেছেন। এগুলো কোথায় রাখবো? উপরের ঘরে রেখে আসবো? না না, দরকার নেই, তোমরা ওগুলো দরজার সামনে রেখে দাও। ওরহানকে দিয়ে আমি ঘরে নিয়ে যাবো। ঠিক আছে। যাও। তোমরা নিশ্চয়ই চা তোলার প্রস্তুতি নিচ্ছ। আল্লাহ হ্যাঁ, তোমাদের দোয়া করো সহায় যেন হোক। সব ভালো হয়। ইনশাআল্লাহ সব ভালো হবে। দোয়া করি এবার তোমাদের আয় রোজগার ভালো হোক। এই আইফার খালা, আমি কিন্তু যাচ্ছি না, মানে চা তুলতে যাব না, এখানেই থাকবো। তাই আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাকে ডাকতে পারেন। আমি সব কাজ করতে পারি, এই যেমন পেইন্টের সব ধরনের কাজ করা, পানির কল মেরামত করা, বাগান পরিষ্কার করা। ইয়াদিগার ফুপি এটা ভালোই জানেন, সব কাজই আমার জানা আছে, সব কাজ। হয়েছে, আর দাঁড়িয়ে থেকো না, ওগুলো রেখে তোমরা কাজে যাও। যাও আচ্ছা, মনে থাকবে। যাও যাও। ছেলেগুলো ভালোই, তাই না? হ্যাঁ।